ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো করলে আপনাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো, সেগুলোতে অঙ্ক কমন পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনাদের কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। শুরুতেই স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? তো এই ধরনের অঙ্ক হরহামেশাই কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা শুরুতে কি করব, আমরা একটা অঙ্কন করব, একটা বাড়ি অঙ্কন করব, যে বাড়িটার উচ্চতাটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং আমরা একটা মই আঁকবো যেটা বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে আঁকা আছে। তো চিত্রটা আমরা অঙ্কন করছি। এই যে দেখেন, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে। তো আমি কেন এভাবে অঙ্কন করলাম সে বিষয়টা আপনাদের একটু বলি। যেহেতু বলেছে একটি বাড়ি 40 ফুট উঁচু, তাহলে মনে করলাম যে এই বাড়িটা হচ্ছে, এটা হলো উচ্চতা, এটা কত ফুট, এটা হচ্ছে 40 ফুট। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। বলা হচ্ছে একটি মইয়ের তলদেশ, তার মানে মইয়ের নিচের অংশটা মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। তো মাটিতে বাড়িটার দেয়াল, তার মানে এটা যেহেতু দেয়াল, এই দেয়াল থেকে এইখান থেকে এইটুকু কত ফুট বলেন তো দেখি? 9 ফুট দূরে রাখা আছে, তার মানে মই কিন্তু এখানে আছে। এবার বলছে মইয়ের উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, তার মানে মইয়ের নিচের অংশ এটা, আর একদম ছাদের মধ্যে কিন্তু এই যে মইটা কিন্তু লাগানো রয়েছে, একেবারে ছাদ থেকে 9 ফুট দূরে মাটি থেকে বাড়ির। ঠিক আছে, এই পর্যন্ত। এখন বলা হচ্ছে যে মইটি কত ফুট লম্বা, তার মানে এটা আমরা ধরলাম যে মইটি এক্স ফুট লম্বা, তার মানে এটা হচ্ছে মই যার দৈর্ঘ্য আমরা ধরলাম কত ফুট? এক্স ফুট। তো দেখেন দেখি এখন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে কিনা। অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে। এখন এই সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো পিথাগোরাসের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল, আমরা বলতে পারি লম্বের উপরে স্কয়ার প্লাস হচ্ছে ভূমির উপরে স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে লম্ব কত? লম্ব হচ্ছে 40, তাহলে লম্বের জায়গায় আমরা 40 তার উপরে স্কয়ার দিতে পারি, প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে 9, তার মানে 9 তার উপর আমরা স্কয়ার দিতে পারি। তাহলে কি বের করতে বলেছে? মইটি কত ফুট লম্বা, তার মানে এক্স এর মান। এখন এই এসি হচ্ছে এখানকার অতিভুজ, তার মানে আমি এক্স এর উপর স্কয়ার দিতে পারি। মনে রাখতে হবে ফাইনালি কিন্তু আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4 1600 প্লাস হচ্ছে 9 9 81। তাহলে কত হলো বলেন তো দেখি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1681। তাহলে এখন বা এক্স ইকুয়াল, এই যে স্কোয়ারটা এইদিকে গেলে রুট হয়ে যায়, তার মানে স্কোয়ার রুট হয়ে গেল। তাহলে 1681কে যদি আমরা রুট করি এইদিকে একটু, 1681কে যদি আমরা রুট করি, তাহলে দেখেন তো দেখি 1 জোড়া 2 জোড়া, তাহলে 4 4 16, 4-এর ডাবল আমরা 8 নামালাম। এখানে আমরা কত পাচ্ছি? এই 81টা আমরা কেটে নিচে নামালাম, তাহলে এখানেও 1 এখানেও 1 বসালে 81 1 81 হয়। নিশ্চয়ই আপনারা বর্গমূল করতে জানেন। যদি বর্গমূল আপনারা করতে না জানেন তাহলে কিন্তু হবে না, বর্গমূল আপনাকে শিখতে হবে আগে। ওকে, তো আমি এটার অ্যান্সার বের করলাম। বলেন তো দেখি অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 41। তার মানে আমরা বলতে পারি যে মইটি কত ফুট লম্বা? মইটি হচ্ছে 41 ফুট লম্বা। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি। জ্যামিতি সংক্রান্ত এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? খুবই সিম্পল একটা অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন। আচ্ছা বলেন তো কয় ফুট বাঁশ? 6 ফুট, তার মানে বাঁশটা আমরা এখানে লিখলাম, বাঁশ হচ্ছে কয় ফুট? 6 ফুট। আর 4 ফুট দীর্ঘ ছায়া, তার মানে 6 ফুট বাঁশের 4 ফুট হচ্ছে ছায়া, তার মানে এটা বাঁশ আর এটা হচ্ছে ছায়া। এখন বলা হচ্ছে যে একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, তার মানে এই ছায়াটা যদি 64 ফুট লম্বা হয় তাহলে গাছটির উচ্চতা কত? যেহেতু এটা হচ্ছে উচ্চতা, তাই না? তাহলে এইটার মান কত হবে আমাদের বের করতে হবে। তো মুহূর্তের মধ্যে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা বলেন তো দেখি, ছায়া যদি 4 থেকে 64 হয় তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে? 16 গুণ। 4 16 64, তাহলে বাঁশটাও নিশ্চয়ই 16 গুণই বৃদ্ধি পাবে। তাহলে 6 16 কত হয়? 6 16 96, তার মানে গাছটির উচ্চতা হচ্ছে 96 ফুট। দেখেন কত সহজ অঙ্ক, কিন্তু একটু ঘোরানো রয়েছে অঙ্কটা যাতে করে আপনাদের ভুল হয়। আপনারা হয়তো ভাববেন যে এখানে হয়তো সাইন কস ট্যান কত কিনা করতে হবে, কিন্তু আসলে কিছুই করতে হবে না। জাস্ট এইভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আপনারা কিন্তু উত্তর বের করে ফেলতে পারেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
অনুপাত সমানুপাতের এই অঙ্কটা দেখেন, এ ধরনের অঙ্ক আমি কিন্তু অনেকবার করে দিয়েছি, তো আরও একবার আমি করে দিচ্ছি। কি বলা হচ্ছে যে এ অনুপাত বি ইকুয়াল 4:5, বি অনুপাত সি ইকুয়াল 6:7 হলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত, আমাদের এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে একটু দেখেন। বিষয়টা হচ্ছে আমরা এখানে লিখি আগে এ অনুপাত বি অনুপাত সি, তাই না? এটা তো বের করতে বলেছে। এটা লিখে আমরা টান দিব। টান দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এ অনুপাত বির মান 4:5, এটা আমরা এখানে লিখব 4:5। এই যে এ বরাবর 4 আর বি বরাবর 5 লেখার পরে বি অনুপাত সি এর মান 6:7, তাহলে বি বরাবর নিচে 6 লিখবো, অনুপাত সি বরাবর 7 লিখবো, লিখে নিচে একটা টান দিব। টান দেওয়ার পর এই যে দেখেন ফাঁকা ঘরগুলো রয়েছে, যে এখানে একটা ফাঁকা ঘর আর এখানে একটা ফাঁকা ঘর, এগুলো পূরণ হবে কিভাবে? ডানে বা বামের সংখ্যা দ্বারা। যেহেতু ডানে কোনো সংখ্যা নেই তাই বামে 5 আছে, 5 দিয়ে দিব। আর এর বামে যেহেতু নেই, ডানে 6 আছে, 6 দিয়ে দিব। তাহলে কি হবে? 4 6 24, অনুপাত 5 6 30, অনুপাত 5 7 35। যদি একই সংখ্যা দ্বারা কাটাকাটি যায় তো কাটাকাটি করতে হবে, নচেত এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 24 30 35। তাহলে 24 30 35 দেখেন খ নম্বরে আছে কিনা, একটু অ্যান্সারগুলো আপনারা চেক করেন যে খ নম্বরে নিশ্চয়ই 24 30 35 রয়েছে। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন কত সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা সম্ভব। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। জাস্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র যদি আপনারা জানেন তাহলেই এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এক বাহুর উপর স্কোয়ার। এ মানে এখানে এক বাহু, মনে রাখতে হবে, এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি আমাদের যে অঙ্কটা দেয়া আছে এক বাহুর দৈর্ঘ্য কত? 2√3। তার মানে আমরা বলতে পারি √3/4, এর মান হচ্ছে 2√3, তাহলে তার উপরে স্কোয়ার হচ্ছে। তাহলে উপরে √3 ভাগ 4 ইন্টু 2-এর উপরে স্কোয়ার রয়েছে আর √3-এর উপরেও স্কোয়ার রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? উপরে √3 তার নিচে 4 ইন্টু 2 2 4 ইন্টু স্কোয়ারের রুট কাটা গেলে শুধু 3 থাকে, তাহলে 4 4 কাটা গেল, তাহলে কত থাকে? 3√3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3√3 বর্গ একক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। তো জাস্ট কি করতে হবে? ক্ষেত্রফলের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই ধরনের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি, আরও একবার করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত, তার মানে সংখ্যা দুইটা বের করতে বলছে। জাস্ট কি করবেন? এই যেটা দেওয়া আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর এটার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা পাবো। তাহলে 23-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তার মানে 23 আর 1 24, 24কে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা 12। আর 23 থেকে যদি 1 বিয়োগ করি, তার মানে 23 বিয়োগ 1 ভাগ 2, তাহলে আমরা ছোট সংখ্যাটা পাবো। তাহলে 23 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলেন তো দেখি? 22, 22কে 2 দিয়ে ভাগ করলে 11। তার মানে একটা সংখ্যা 11 আর একটা সংখ্যা হচ্ছে 12। তার মানে একটা 11 আর একটা 12। দেখেন কত সহজেই আমরা উত্তর বের করে ফেলতে পারি। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 10% সুদে 3000 টাকার 3 বছরের সরল সুদে সুদ আসলে মোট কত টাকা হবে। ওকে, তো কি বলেছে যে সুদ আসলে মোট কত টাকা হবে, তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা সরল সুদের অঙ্ক। তো সরল সুদের আমরা একটা সূত্র জানি, I = PRN। এটা হচ্ছে সুদ বের করার সূত্র। কি মনে রাখতে হবে? এটা I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে মূলধন বা আসল, R মানে সুদের হার, আর N মানে হচ্ছে বছর। তাহলে সুদটা আগে আমরা বের করি। তাহলে P হচ্ছে কত? 3000 টাকা, 3000 হয়ে গেল, ইন্টু আর কত বলেন তো দেখি? আর হচ্ছে 10%, তার মানে আর এর মান হচ্ছে 10/100, যেহেতু 10% বলা হচ্ছে। 3 বছর, তাহলে গুণন এই যে এন, এন এর মান হচ্ছে 3, তাহলে 2 0 2 0 কাটা দিলাম, তাহলে কত থাকে? 3, আমরা এখানে থাকে 30 আর এখানে থাকে 10, 30 10 300, 300কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 900। তার মানে সুদ কত পেলাম আমরা? আয়ের মান 900 টাকা পেলাম। তাহলে সুদ আসল বলেছে, তার মানে আমরা বলতে পারি সুদ আসল। বলেন তো দেখি আসল কত টাকা? আসল হচ্ছে 3000 টাকা। তাহলে 3000 টাকা আসল, আর সুদ কত টাকা? সুদ হচ্ছে 900 টাকা। তাহলে সুদ আসল আমাদের কত হলো? 3900 টাকা। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। এই হচ্ছে আমাদের এই সুদ আসলের অঙ্কটার অ্যান্সার। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, এটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের একটা অঙ্ক। বলা হচ্ছে 80 এর 75%, এর 25% ইকুয়াল কত।
তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ হচ্ছে অনেকেরই ভুল হতে পারে এখানে একটা জায়গায়। তো আমি বলে দিচ্ছি, আমরা বলেছি 80 এর 75%, তার মানে 80 এর 75% আগে আমরা বের করি। তাহলে বলেন তো 80 এর 75% কত হয়? তাহলে 80 গুণন উপরে 75, তার নিচে 100, যেহেতু পার্সেন্ট আছে তাহলে 0 0 কাটা দিলাম। ওকে, তাহলে আমরা 5 দুগুণ 10, তাহলে 2, 4 দুগুণ 8, 5 দিয়ে 75কে কাটলে 5 15 75, তাহলে 4 15 কত হয়? 4 15 60। এই যে 60 বের করলাম, এবার এর 25% হবে, তার মানে এর 25%, তাহলে 25% মানে 25 ভাগ 100, তাহলে 0 0 কাটা, 5 দুগুণ 10 থাকলো 5, 5 5 25, 2 দিয়ে যদি আমরা 6কে কাটি 3 দুগুণ 6, তাহলে 3 5 কত হয়? 15। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। এইভাবে যদি আপনারা বুঝে বুঝে করতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই আপনাদের হয়ে যাবে। তো এই পর্যায়ে একটু বলি, যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা অবশ্যই অবশ্যই এই অঙ্কটা করবেন। বলা হচ্ছে a অনুপাত b ইকুয়াল 2:3 এবং b অনুপাত c ইকুয়াল টু 6:7 হলে a অনুপাত c এর মান কত? খুবই সতর্কভাবে আপনারা অঙ্কটা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাই দেবেন, ঠিক আছে? এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে স্ক্রিনে দেখেন সূচকের একটা অঙ্ক রয়েছে, বলা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত? তাহলে আমরা অঙ্কটা আগে তুলি। বলা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত আছে? 32। তাহলে বলেন তো x ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করব এবারে? সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। দেখেন তাহলে আমরা কি করব এখানে? আমরা 2 এর পাওয়ার যা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 এটা ঠিক রাখবো। আমরা একটা নিয়ম জানি, আমি আপনাদের বলেছি এর আগে, যে বেজ ইকুয়াল বেজ যদি হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার আমরা লিখতেই পারি। তাহলে আমরা কি করব? এই 32কে 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করব। আমরা জানি 2 টু দি পাওয়ার 5 দিলে 32 হয়। আপনারা চাইলে লসাগু করে দেখতে পারেন, 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তার মানে 5টা 2 হচ্ছে, ওই জন্য 2 টু দি পাওয়ার 5। তাহলে বা আমরা এই বেজ আর বেজ সমান হয়েছে, অর্থাৎ 2 2 সমান, তাহলে উপরে x প্লাস 1 ইকুয়াল টু 5 আমি লিখতে পারি। তাহলে বলেন তো, সুতরাং x ইকুয়াল টু 5 এর থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে কত থাকে? 4, তার মানে x এর মান হচ্ছে আমাদের 4। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কি বলেছে? যে একটা কলম 10% লাভে বিক্রয় করা হলো, তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় কত ধরি? 100% ধরি, পার্সেন্টেজের অঙ্কগুলোতে যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 10% লাভে বিক্রয় করা হলো, তার মানে কি বলেন তো দেখি? তার মানে বিক্রয় মূল্য অবশ্যই আমাদের 110% হবে, যেহেতু 100 টাকা বা 100% ক্রয় মূল্য, তাহলে 10% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 110। তাহলে বলেছে কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তার মানে আমরা বলবো বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। আচ্ছা বলেন তো দেখি, বিক্রয় মূল্য কত? 110, অনুপাত ক্রয় মূল্য কত? 100, দুইটাই পার্সেন্ট। তাহলে আমরা একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করতে পারি, তাহলে এটাকেও 10 দ্বারা ভাগ করবো, এটাকেও 10 দ্বারা ভাগ, তার মানে 0 0 আমি কেটে দিতে পারি। তাহলে 11 অনুপাত 10 হচ্ছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হচ্ছে 11 অনুপাত 10, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। অঙ্কটা ছোট হলেও অঙ্কটা কিন্তু এই যে হিসাবটা, এই হিসাবটা অনেকেই কিন্তু ভুল করে ফেলতে পারে, এই জন্য এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল y বাই x হবে? এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো খেয়াল করেন, আমরা কি করব? যোগফল বলা আছে y ভাগ x হবে, আর এইটার সাথে অর্থাৎ x ভাগ y এর সাথে কত যোগ করলে, তার মানে আমরা y ভাগ x থেকে যদি এটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর লসাগু এক্স ওয়াই, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করে থাকে ওয়াই, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করে থাকে এক্স, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে অ্যান্সার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই। তাহলে কোথায় রয়েছে? তাহলে খেয়াল করেন, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই, এই যে এখানে আমাদের গ নম্বরে রয়েছে। এখন যদি কেউ এই জিনিসটা না বুঝে থাকেন আপনারা, তাহলে একটু খেয়াল করেন আপনারা কিভাবে বুঝতে পারবেন বিষয়টা। সেটা হচ্ছে, আমি এখানে যদি আপনাদের বলি যে 10 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে, আচ্ছা বলেন তো দেখি, তাহলে 2 যোগ করলে, তাহলে কিভাবে বের করলাম? এই 12 থেকে আমি 10 বিয়োগ করলাম, ঠিক একইভাবে এইটা থেকে যদি আমি এটা বিয়োগ করতে পারি তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখেন আমি কিন্তু এটা থেকে এটা বিয়োগই করেছি, তাই না? তো এইভাবে বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত?
তাহলে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার সমষ্টি 47। তাহলে সমষ্টি আমরা ধরলাম একটা এক্স সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তার মানে আমরা প্রথম কন্ডিশন থেকে বুঝতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 47 এবং তাদের অন্তর 7। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 7। এখন বলা হচ্ছে সংখ্যা দুটি কি, তার মানে এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে হবে। এখন দেখেন আপনারা চাইলে কিন্তু কাটাকাটি করেও মান বের করতে পারেন, কিন্তু আমরা একটা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব। সেটা কি, আমি আগেও বলেছি আপনাদের, আরও একবার বলছি, যে যদি যোগফল এবং বিয়োগফলের মান দেওয়া থাকে তাহলে এক্স এর মান পাবেন আপনারা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে, আর ওয়াইয়ের মান পাবেন আপনারা এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে। তার মানে 47 আর 7 যদি আমরা যোগ করি কত হয় বলেন তো দেখি, 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 27। তার মানে এক্স এর মান হচ্ছে 27। আর 47 থেকে যদি 7 আমরা বিয়োগ করি থাকে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 20। তার মানে একটা 27 আর একটা কত, 20। তার মানে কোথায় রয়েছে উত্তরটা, ঘ নম্বরে, প্রথমটা 27, তারপরে একটা হচ্ছে 20। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 3 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। তাহলে আমরা শুরুতে লিখব দেওয়া আছে, বলেন তো দেখি কি দেওয়া আছে, a প্লাস 1/a তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে বা আমরা a প্লাস 1/a ইকুয়াল এই স্কোয়ারটা এইদিকে পার হয়ে গেলে স্কোয়ার রুট বা বর্গমূল হয়ে যায়, আমরা এটা পেয়ে গেলাম। এখন মান বের করতে হবে কিসের, a কিউব প্লাস 1/a কিউবের। এটাকে আমরা সূত্রের আদলে সাজাই, তাহলে a তার উপর কিউব প্লাস b তার উপর কিউব, যেহেতু 1 এর উপর কিউব মানে তো 1ই, তাই না, এই জন্য আমরা a আদলে লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে আমরা বলতে পারি a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। ওকে, আমি বলছি a আর b, লিখছি কিন্তু a আর 1/a। ওকে, তাহলে ইকুয়াল a প্লাস 1/a এর মান কত বের করলাম, √3। তাহলে √3 তার উপর কিউব মাইনাস 3 ইন্টু a কাটা থাকলো 1 ইন্টু এটার মান কত, √3। আচ্ছা বলেন তো দেখি, এই যে √3 তার উপর কিউব, তার মানে আমি বলতে পারি √3 ইন্টু √3 ইন্টু √3, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি, আর এখানে থাকলো 3√3, 3 একে 3। আচ্ছা বলেন তো এই যে দুইটা √3 পাশাপাশি, তার মানে আমি √3 তার উপর স্কোয়ার করতে পারি ইন্টু হচ্ছে √3 মাইনাস 3√3। তাহলে কি হবে এখানে, আমি একটু এইদিকে করছি ক্যালকুলেশনটা, তাহলে স্কোয়ার রুট কাটা গেল, তাহলে থাকলো 3 আর এখানকার √3 মাইনাস এইদিকে 3√3, 3√3 ইকুয়াল হচ্ছে 0। আপনারা যারা এতদিন এই জিনিসটা বোঝেননি আজকে কিন্তু বুঝে গিয়েছেন যে কিভাবে এই জায়গাটার ক্যালকুলেশনটা হলো। তো এভাবে আপনারা যদি বুঝতে চান একেবারে বেসিক ছোট 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 ক্ষুদ্র 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 এইভাবে যদি আপনারা অঙ্কগুলো একেবারে শূন্য থেকে শুরু করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন 01642702760 এই নাম্বারে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। আপনাদের কিন্তু একটু আগে আমি একটা লাভের অঙ্ক করে দিয়েছি, তো এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। এই অঙ্কটা আপনারা বের করে লিখবেন যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাতটা কত হবে। ঠিক আছে, এরপর আমরা কিন্তু পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এ ধরনের অঙ্ক ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে এবং খুবই সহজ। 3, 2 আর 4 যদি ধারাবাহিকভাবে আমরা গুণ করে দিই, 3 2 6, 4 6 24, তাহলে 24 হচ্ছে অ্যান্সার। দেখেন মাত্র 2 সেকেন্ডে অ্যান্সার। কখন আপনারা এটা করতে পারবেন, যখন অনুপাত দেওয়া থাকবে এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া থাকবে। তাহলে অনুপাতের গুণফল আর গসাগু এই সবগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে গুণ করে দিতে পারেন তাহলে আপনাদের লসাগু বের হয়ে আসবে। কিন্তু যদি এখানে লসাগু থাকে আর গসাগু বের করতে বলে, তাহলে এই লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। ওকে, তো এইভাবে আপনারা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করবেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের লগের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি লগ 2√5, এখানে রয়েছে 400, বেজ হচ্ছে 2√5 আর লগ বরাবর রয়েছে 400, বলা হচ্ছে এর মান কত। তো এটা মোটামুটি মিড লেভেলের একটা অঙ্ক। তো আমরা অঙ্কটা আগে লিখি, লগ বেজ কত 2√5 আর লগ বরাবর রয়েছে 400। যেহেতু বলেছে এর মান কত, তাহলে আমরা ইকুয়াল এক্সও ধরে নিতে পারি। আমরা সেভাবে না করে আজকে একটু বিকল্পভাবে করার চেষ্টা করব। আমি লগ 2√5 রাখলাম। প্রথম দিকে আমি একটা সূত্র আপনাদেরকে বলেছি, সূত্রটা কি, সূত্রটা ছিল কিন্তু যে যদি বেজ ইকুয়াল বেজ হয় তাহলে আমরা বলতে পারি পাওয়ার
ইকুয়াল কিন্তু পাওয়ার। আর লগের ক্ষেত্রে, এটা কিন্তু সূচকের ক্ষেত্রে আমি বলেছি, আর লগের ক্ষেত্রে আমি একটু বলি আপনাদের যে যদি এমন হয় লগ এ বেজ এ, তার মান কিন্তু হবে 1। যদি হয় লগ এম বেজ এম, তার মান কিন্তু হবে 1। অর্থাৎ এই দুই জায়গায় যদি সেম সংখ্যা হয়, অর্থাৎ বেজ আর লগ বরাবর, আমরা এটাকে পড়ি লগ এম ভিত্তিক এম, এটাকে পড়ি লগ এ ভিত্তিক এ, আর এটাকে পড়ব কি লগ 2√5 ভিত্তিক 400 বা 400। ঠিক আছে, এইভাবে আমরা পড়ি অঙ্কটাকে। তাহলে এখানে যদি আমরা কোনো ক্রমে এই 2√5 নিয়ে আসতে পারি, তাহলে এটা আমরা 1 করে দিব, আর উপরে যেটা পাওয়ার থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে 400কে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাঙাতে থাকি, তাহলে 2 দিয়ে গেলে 200, আবার 2 দিয়ে যায় 100, আবার 2 দিয়ে যায় 50, 2 দিয়ে গেলে হয় 25, 5 দিয়ে গেলে হয় 5 5 25। তাহলে 2⁴ ইন্টু 5-এর উপর থাকে স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে ঠিক, কিন্তু এখানে √5 রয়েছে, আর এখানে শুধু 5। তাহলে 2⁴ রেখে আমরা 5কে √5 লিখব, লেখার উপর এই 2টা 4 হয়ে যাবে। কেন হয় এটা? কেননা আমরা জানি একটা 5 মানে 2টা √5, তাহলে 2টা 5 মানে 4টা √5। কিভাবে হয় এটা? কেননা √5-এর উপর যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার রুট কাটা গিয়ে আবার কিন্তু ওই 5ই থাকে, এই জন্য আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2√5 একবারে 4, মানে এই 2 আর এই 5 যেহেতু দুইটারই পাওয়ার সেম, ওই জন্য আমরা একবারে লিখতে পারি। তার মানে আমরা লিখলাম 2√5 কত 4। তার মানে দেখেন এই অংশটুকু এখন এই সূত্রের মতো হয়ে গিয়েছে, বা এই সূত্রের মতো হয়ে গিয়েছে। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি কত, অ্যান্সার 4। দেখেন অঙ্ক কিন্তু অনেক ছোট, কিন্তু ভিতরের ক্যালকুলেশন যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু হবে না। আপনাদের খুবই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এই বিষয়টা সম্পর্কে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। লসাগু গসাগুর এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু 36, গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? আমি অনেকবার করে দিয়েছি এবং এই অঙ্কটা আমি আপনাদের HW দিলাম। আপনারা মুহূর্তের মধ্যেই অ্যান্সার কিভাবে বের করতে হয় নিশ্চয়ই জানেন, যে অপর সংখ্যা কিভাবে বের করতে হয় সেভাবে আপনারা বের করে উত্তরটা কমেন্ট সেকশনে জানাই দেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা একটা উৎপাদকের অঙ্ক, বলা হচ্ছে 2a² + 6a - 80 এর উৎপাদক কোনটি? ওকে, এই ধরনের অঙ্ক আমি আবারও বলছি যে আমি করে দিয়েছি, আবারও আপনাদের যেহেতু সামনে পরীক্ষা, অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার। এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি 20টা বা তারও বেশি সংখ্যক অঙ্ক রাখছি হোমওয়ার্ক সহ। এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যাতে করে অঙ্কগুলো যদি কমন চলে আসে আপনারা যেন ভুল না করেন। ঠিক আছে, তাহলে কি আছে? 2a² + 6a - 80 এর উৎপাদক জানতে চাচ্ছে। তো উৎপাদক যখন আমরা করব, উৎপাদক করার সময় আমরা প্রথমেই যে জিনিসটা মাথায় রাখব, যে এই সংখ্যা আর এই সংখ্যা মানে প্রথম রাশি আর শেষ রাশিটা আমরা গুণ করব। তাহলে 80 আর 2 গুণ করলে কত হয়? 100। কত হয় বলেন তো দেখি? আচ্ছা, আমাদের উৎপাদক করার সময় প্রথমে কিন্তু চিন্তা করতে হবে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। তাহলে বলেন তো দেখি এখানে কমন যায়? যায়। a² + 3a - 40 নিশ্চয়ই কমন যায়। এবার আমরা উৎপাদক করব, তাহলে 2 × a² আর 40 আমরা গুণ করব, তাহলে কত হয়? 40a²। এটাকে আমাদের 3a মেলাতে হবে। আমরা বলতে পারি 5 × 8 = 40, তাহলে 8a আর 5a গুণ করলে 40a² হয়, আর বিয়োগ করলে 3a হয়। তাহলে আমরা লিখব a² + 8a - 5a - 40। দেখেন মুহূর্তের মধ্যে আমরা উৎপাদকটা করে ফেলতে পারলাম। তাহলে ইকুয়াল 2 × সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন কি যায়? a। তাহলে a + 8 থাকে, -5 যদি কমন যায় থাকে a + 8। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে 2 × a আর -5, তাহলে a - 5 হবে, আর a + 8 a + 8, তাহলে a + 8 হবে। আচ্ছা বলেন তো দেখি, একটি উৎপাদক জানতে চাচ্ছে আমাদের কাছে, তার মানে একটি উৎপাদক 2 × a - 8 এটা হবে না। তাহলে কি হবে বলেন তো দেখি? a + 5 আছে কিনা? এটাও নাই। a + 4 আছে কিনা? এটাও নাই। a + 8 আছে, তার মানে a + 8 হচ্ছে এর একটা কি উৎপাদক। তো এইভাবে যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে কিন্তু অঙ্ক আপনাদের হয়ে যাবে, নচেত কিন্তু এই অঙ্কটা ভুল হওয়ার চান্স রয়েছে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো আমার কোথাও যদি ভুল হয়ে যায় আপনারা কিন্তু ভালো করে মনোযোগ দিবেন যে আমি কোথাও ভুল করতেছি কিনা। ওকে, দেখেন স্ক্রিনে সূচকের এই অঙ্কটা কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে 27⁻x + 1 = রয়েছে 81। ক্লিয়ার? বা তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা ছোট সংখ্যা দিয়ে নিতে পারি, 3 উপর কিউব নিয়ে তার উপরে x + 1 যেহেতু রয়েছে রাখলাম। আর 81কে আমরা ভাঙাতে পারি 3 উপর 4। আমরা চাইলে লসাগু করেও দেখতে পারি।
তাহলে বা আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 3^3x + 3 = 3^4। তাহলে বেজ আর বেস সমান হয়েছে, তাহলে বাদ দিলাম আমরা কাটবো না, মুখে মুখে বাদ দিব। তাহলে 3x + 3 = কত হয় 4। তাহলে বা বলেন তো দেখি 3x = 4 থেকে 3 মাইনাস করলে থাকে 1, তাহলে সুতরাং x = উপরে 1 হয়, তার নিচে কত আসে 3, তাহলে 1/3 আমাদের হচ্ছে অ্যান্সার। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের জ্যামিতি সংক্রান্ত এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তো মনে রাখবেন পূরক কোণ হয় যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটার পূরক কোণ। আর যদি বলে সম্পূরক কোণ, তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলে সম্পূরক কোণ। তাহলে পূরক কোণের একটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? তো নিশ্চিতভাবেই 90 থেকে যদি আমি 55 বাদ দিতে পারি, তাহলে থাকে 5, থাকে 3, তার মানে অবশ্যই 35 ডিগ্রি। তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ঠিক আছে, তো 55 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 35 ডিগ্রি, আর যদি বলতো সম্পূরক, তাহলে 180 থেকে 55 বাদ দিলে যা থাকতো সেটাই হতো আমাদের আনসার। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা বলেন তো দেখি এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, শুরুতে আমরা ফাইন্ড আউট করব। আমি 100 টাকা দিয়ে 15টা কিনছি, ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি 100 টাকায় 15টা কমলা কিনেছেন, তাহলে এখন আপনার কাছে 15টা কমলা আছে আর টাকা ব্যয় হয়েছে 100। এবার ওই 100 টাকা আপনি নিয়ে কাউকে 12টা কমলা দিলেন। আচ্ছা বলেন তো দেখি লাভ হয়েছে কিনা? নিশ্চিতভাবেই লাভ হয়েছে। কেন লাভ হলো? আরও 3টা কমলা আপনার কাছে এক্সেস থাকলো, এই 3টা কমলাই তো লাভ, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? লাভ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাকার ফিগার দুটো যদি সেম থাকে, তাহলে আমরা সূত্র ফেলবো ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে 15টি কমলা, তাহলে 15 মাইনাস বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 12টি কমলা, তাহলে 12 দিয়ে দিলাম। তাহলে উপরে 15, তার নিচে -12, তার নিচে আবার 12, যেহেতু নিচে বিক্রয় রয়েছে। ঠিক আছে, তাহলে গুণন কত? 100। তাহলে উপরে 12 থেকে 15 বাদ দিলে থাকে 3, 3 ভাগ 12 গুণন হচ্ছে 100। তাহলে 3 4 12 4, 4 দিয়ে যদি কাটি 4 25 100, তাহলে কত শতাংশ? 25% আমাদের কিন্তু আনসার। তাহলে 25% ক্ষতি নিশ্চয়ই হয়নি, 25% কি হয়েছে? লাভ হয়েছে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমাদের বলা হচ্ছে 4 গুণ, 9 গুণ, 12 গুণ নাকি 16 গুণ। তো এ ধরনের অঙ্ক আমরা মুখস্থ অ্যান্সার দাগাতে পারি যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। তো আমরা যদি একটা ধারণা নিতে চাই, তাহলে এই একটা বৃত্ত, এর ব্যাস কত? ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে টোটালটাই ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে 2r। এই যে এখান থেকে এই পর্যন্ত r যোগ r 2r, তাহলে এই বৃত্তের কি ব্যাস হচ্ছে 2r। তাহলে আর একটা বৃত্ত আমি যদি বড় করে অঙ্কন করি, তাহলে এই বৃত্তের আমি বললাম যে এই বৃত্তের ব্যাসটা 3 গুণ বৃদ্ধি। আচ্ছা বলেন তো দেখি, এই বৃত্তের ব্যাস যদি 2r হয়, তাহলে এই বৃত্তের ব্যাস কি হবে? 3 দুগুণ 6r। তাহলে ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এই পর্যন্ত হবে 3r। তাহলে আমরা কিন্তু এখন আর পেলাম ব্যাসার্ধ, 3r পেলাম ব্যাসার্ধ। এখন যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে দেই, পাই r² যদি পুরো মানে প্রয়োগ করি, তাহলে অবশ্যই আমরা 9 গুণ বৃদ্ধি পাবে, এটা আমরা দেখতে পাবো। তো আমি অনেকবার করে দিয়েছি এই অঙ্ক, আর করলাম না। জাস্ট আপনারা মনে রাখবেন যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ? 9 গুণ। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি প্রথম দিকে একটা অঙ্ক করে দিয়েছি আপনাদের, এই ভিডিওটা শুরুর দিকে এ বির অঙ্ক ছিল অনুপাতের, এটা হচ্ছে ক অনুপাত খ। এভাবেও কিন্তু ভাষাগতভাবে অঙ্কটা আসতে পারে। তো ক অনুপাত খ = 4:7, খ অনুপাত গ = 5:6 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করো। তো আপনাদের অবশ্যই অঙ্কটা ওভাবে না এসে এভাবেও আসতে পারে। অঙ্ক দুটো কিন্তু প্রায় কাছাকাছি বা সেমই বলা চলে। আপনারা এই অঙ্কটা করে অ্যান্সার চয়েসে আমাকে জানাই দিবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত হলো। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন একটু আগে আমরা পূরক কোণের একটা অঙ্ক করেছি, এবারে এই অঙ্কটা হচ্ছে সম্পূরক কোণের। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটা সম্পূরক বলে। এক্ষেত্রে একটা যদি 125 ডিগ্রি হয়, তাহলে 125 ডিগ্রি আমি যদি বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে 5 থাকলো 3, তাহলে 5 তার মানে 55 ডিগ্রি। তাহলে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 55 ডিগ্রি। দেখেন জানলে কিন্তু অঙ্ক দাগানো কোনো ব্যাপার না, এবং এগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষার অঙ্ক। পাশাপাশি এই অঙ্কগুলোই কিন্তু প্রাইমারির বিভিন্ন পরীক্ষায় এসেছে,
এবং বিসিএস এবং পিএইচসির যে পরীক্ষাগুলো আছে আসলে ঘুরে ফিরে এই অঙ্কগুলোই আসে। আপনারা হয়তো কিছু অঙ্ক কঠিন দেখতে পান, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু সহজ থাকে একটা পরীক্ষায়। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন, একেবারে সহজ একটা অঙ্ক দিয়ে এই ভিডিওটা শেষ করছি। বলা হচ্ছে কোনো সংখ্যার বা কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি। তা আমরা ধরলাম সংখ্যাটা এক্স। তাহলে আমরা একেবারে প্রশ্ন মতে বিল্ড আপ করবো যে কোন সংখ্যার 40%। তাহলে বললাম এক্স এর 40%, এর সাথে 42 যোগ করলে তাহলে এর সাথে 42 যোগ করে দিলাম, যোগফল তার মানে ইকুয়াল কত হবে ওই সংখ্যাটি, তাহলে ওই সংখ্যাটি মানে এক্স। তাহলে বা এক্স এর 40% মানে উপরে 40x তার নিচে 100, যেহেতু এর মানে গুণ, তাহলে প্লাস হচ্ছে 42 ইকুয়াল টু এক্স। তাহলে বলেন তো দেখি, আমরা যদি 0 0 কেটে দেই আর 4 দিয়ে যদি কাটি, 2 2 4 5 2 10, তাহলে উপরে থাকে 2x নিচে 5 প্লাস হচ্ছে 42 ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে এখন যদি এখানে আমরা লসাগু করি, লসাগু হয় 5, তার মানে উপরে 2x প্লাস 5 42-এ কত হয়, 4 5 20, 200 আর 5 2 10, তার মানে 210 ইকুয়াল কত এক্স। তাহলে এই এক্স এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে আমরা বলতে পারি বা 5x, এখান থেকে আমি এখানে আসলাম, 5x ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে 210, তাহলে 5x মাইনাস 2x ইকুয়াল টু 210। এই যে 2x এদিকে এসে মাইনাস হয়েছে, তাহলে 3x ইকুয়াল টু 210। তাহলে সুতরাং x ইকুয়াল টু 3 7 21, তার মানে 70। তার মানে আমাদের সংখ্যাটি হবে কত, 70। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার কাছে যদি আপনারা কোর্স করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।